Let's read it out first. African leader Nelson Mandela battled against the oppression of the South African people by whites. প্রথমে আমরা আসি এই সেন্টেন্সটা কোন ফরম্যাটে আছে বা এটা কোন টেন্স। হ্যাঁ, সেন্টেন্সটা কোন টেন্সে আছে। নর্মালি যদি বলি দেখেই বোঝা যাচ্ছে এটা পাস্ট টেন্সে আছে। আর যদি আরেকটু আমরা ব্রেক করে বলি তাহলে এটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্সে আছে, রাইট? ওকে, এখন আমি কিভাবে বুঝলাম যে পাস্ট টেন্সের মধ্যে এটা সিম্পল পাস্ট টেন্সে আছে সেটা বুঝে নেই। এই যে দেখেন, এটা হচ্ছে আমার ভার্ব, এখানে যে মেইন ভার্বটা এটা হচ্ছে ব্যাটলড। আমি এটা এখানে লিখি। ওকে, আমি একটু পয়েন্ট করে দিই তাহলে আপনাদের বুঝতে ইজি হবে। ওকে, রাইট। ওকে, ব্যাটলড। হ্যাঁ, এই ব্যাটলড হচ্ছে কি আমার এখানে ভার্ব হিসেবে আছে, রাইট? ব্যাটলড মানে কি লড়াই করা, আর ব্যাটলড মানে কি লড়াই করেছিল। হ্যাঁ, তার মানে কি ব্যাটলড যখন আসছে তখন এই ফর্মেটা দেখেই বুঝতে পারছি যে এটা পাস্ট ফর্মে আছে, রাইট? তো আমার যখন সিম্পল পাস্ট টেন্স স্ট্রাকচার যদি বলা হয়, সিম্পল পাস্ট টেন্সের স্ট্রাকচারটা কি? আপনার সাবজেক্ট থাকবে প্লাস ভার্ব থাকবে, বাট ভার্বের পাস্ট ফর্ম থাকবে, পাস্ট ফর্ম অফ ভার্ব। অর আমি লিখতে পারি যে ভার্ব ইন পাস্ট ফর্ম। দুটো যে কোনো একটা একই কথা। তারপর হচ্ছে আমার যে রিমেনিং পার্ট, বা আমরা যদি বলি এক্সটেনশন, যেটাকে আমরা বলি হচ্ছে রিমেনিং পার্ট অফ দ্য সেন্টেন্স, রিমেনিং পার্ট অফ দ্য সেন্টেন্স। ওকে, তো এই স্ট্রাকচারটা দেখে আমি বুঝলাম কি এটা হচ্ছে আমার সিম্পল পাস্ট টেন্স। হুম, সিম্পল পাস্ট টেন্স আপনার কোনো রকমের ভেজাল থাকে না, সিম্পল সাবজেক্ট থাকবে, ভার্বের পাস্ট ফর্ম থাকবে, তারপর আপনার রিমেনিং যে সেন্টেন্সটা সেটা থাকবে। এই যে এটা হচ্ছে আমার আফ্রিকান লিডার নেলসন ম্যান্ডেলা, এটা হচ্ছে আমার এখানে মূলত সাবজেক্ট। আফ্রিকান লিডারটা মূলত হচ্ছে তার এখানে অ্যাডজেক্টিভ, মানে তার যে গুণ বা বৈশিষ্ট্য সেটা তুলে ধরা হয়েছে। নেলসন ম্যান্ডেলা যদি বলা হয় এটা হচ্ছে আমার সাবজেক্ট মিন। হ্যাঁ, সাবজেক্ট। দেন হচ্ছে আমার ভার্বটা তাহলে কি, পাস্ট ফর্ম অফ ভার্ব, পাস্ট ফর্ম অফ ভার্ব, সেটা কি আছে, ব্যাটলড আছে। ঠিক আছে, অ্যান্ড আমার যে রিমেনিং পার্ট, এটা দেখে আমি কি বুঝলাম যে আমার যে সেন্টেন্সটা কোন টেন্সে আছে সেটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্সে আছে। তারপর এখানে আমি কিছু প্রিপোজিশন নিয়ে ডিসকাস করি। সেটা হচ্ছে এখানে দেখেন, against the oppression of South African people। আমরা অনেক সময় বুঝি না যে কোন প্রিপোজিশনটা আমাদেরকে ব্যবহার করতে হবে, অনেক সময় কনফিউজ হয়ে যায়। তো এই কনফিউশনটা আমি আপনাদেরকে ডিফারেন্সিয়েশনের মাধ্যমে দেখাবো। দেখেন, নর্মালি অফটা আমার ব্যবহার করা হয় হচ্ছে কোনো রিলেশনশিপ বোঝানোর জন্য, মানে কোনো জিনিসের মধ্যে কানেকশন আনানোর জন্য। হ্যাঁ, কানেকশন অর রিলেশন ক্রিয়েট করার জন্য আমার অফটা ব্যবহার করা হয়ে থাকে। অর পজিশন মানে কার দখলে বা কার ক্ষমতায় জিনিসটা ছিল সেটা বোঝানোর ক্ষেত্রেও কি আমার অফটা ব্যবহার করা হয়ে থাকে। এখানে দ্য অপারেশন অফ সাউথ আফ্রিকান পিপল দিয়ে বোঝানো হচ্ছে সাউথ আফ্রিকান মানুষদের উপর যে অত্যাচার হয়েছিল সেটার কানেকশনটাই এই অফ দিয়ে ক্রিয়েট করছে। কিসের কানেকশন? অপারেশন মানে নির্যাতনের সাথে সাউথ আফ্রিকান পিপলের কানেকশন ক্রিয়েট কিসের মাধ্যমে করা হচ্ছে? এই প্রিপোজিশন অফ দ্বারা। আই হোপ দিস ইজ ক্লিয়ার টু ইউ। ওকে, তারপর হচ্ছে বাই হোয়াইটস। বাইটা কখন আমরা ইউজ করে থাকি? বাই প্রিপোজিশনটা আমরা তখন ইউজ করে থাকি যখন কারো দ্বারা কোনো কাজ হয়ে থাকে। হ্যাঁ, কারো মাধ্যমে। জাস্ট আ মোমেন্ট, আমি একটু অভ্রটা নামিয়ে নিই। ওকে, তাহলে আমাদের লিখতে ইজি হবে। ওকে, বাইটা আমরা কখন ইউজ করি? বাইটা আমরা ইউজ করি যখন আমরা কারো দ্বারা, হ্যাঁ, বা কারো মাধ্যমে কোনো কিছু হয়েছে সেটা বোঝাতে চাই। দ্বারা বা কি, কারো মাধ্যমে, কারো মাধ্যমে। ঠিক আছে, এখানে বাই বাই হোয়াইটস দিয়ে বোঝানো হচ্ছে হোয়াইট পিপল বা হোয়াইট মানুষদের দ্বারা এই নির্যাতনটা হয়েছিল। ঠিক আছে, ওকে। তো আমাদের ফার্স্ট সেন্টেন্সের এক্সপ্লেনেশনটা ডান। সেকেন্ড সেন্টেন্স, হি রিসিভড আ লিগ্যাল লয়ার এডুকেশন। এই সেন্টেন্সটা দেখেও আমরা বুঝতে পারছি যে এই সেন্টেন্সের যে টেন্সটা সেটা পাস্ট টেন্সে আছে এবং সিম্পল পাস্ট টেন্স ফরম্যাটে আছে, রাইট?
ওকে, কিভাবে আরেকবার আমরা একটু দেখে নিই, কারণ যত দেখবো তত আমাদের, বারবার শুনবো যত তত মনে থাকবে বেশি বেশি। ওকে, আচ্ছা, দেখেন এখানে আমাদের রিসিভড, রিসিভটা কি আমার এখানে ভার্ভ, রিসিভটা হচ্ছে আমার এখানে ভার্ভ, রিসিভডটা হচ্ছে আমার ভার্ব, এবং দেখে আমি বুঝতে পারছি এটা কোন ফর্মেটে আছে, এটা পাস্ট ফর্মে আছে। তার মানে সিম্পল, আগের মতোই, যে আমার যদি সাবজেক্ট থাকে এবং আমার যদি ভার্বটা নর্মাল পাস্ট ফর্মে বসে যায়, তাহলে আমার যে টেন্সটা হবে সেটা সিম্পল পাস্ট টেন্সে হয়ে যাচ্ছে। ঠিক আছে, তার মানে আমার এখানে যে সেন্টেন্সটা, হি রিসিভড আ লিগ্যাল লয়ার এডুকেশন, এই সেন্টেন্সটা আমার সিম্পল পাস্ট টেন্সে আছে, কোনো রকমের ভেজাল নাই। যে সাবজেক্ট হি, হিটা কি আমার এখানে সাবজেক্ট, রিসিভড, রিসিভড কি আমার এখানে ভার্ভ, কোন ফর্মেটে আছে, পাস্ট ফর্মে আছে, বাস ডান, এটা হচ্ছে আমার সিম্পল পাস্ট টেন্সে আছে। দেখেন মোস্ট অফ দ্য সেন্টেন্সের কাজ কি এখানে সিম্পল পাস্ট টেন্সেই হচ্ছে। আপনার যখন আপনি কোনো রাইটিং এ যাবেন, মানে নর্মালি আমরা যখন কোনো আইএলটিএস বলেন বা যে কোনো জায়গায় এসে প্যারাগ্রাফ রাইটিং হোক, আপনার যদি অতীত সম্বন্ধিত কোনো লেখা হয় তাহলে নর্মালি সিম্পল পাস্ট টেন্সটাই কাজে আসে, আর নয়তো হচ্ছে আপনার পাস্ট পারফেক্ট টেন্সটা কাজে আসে। বাকি দুটো একটু কম ইউজই হয়, বাট ডিপেন্ডস অন সিচুয়েশন, ডিপেন্ডস অন মাই নিড, যে আমার কোন রকমের সেন্টেন্স লাগবে, আমি কোন অর্থ বোঝাতে যাচ্ছি। Next sentence, however, he joined the African National Congress and dedicated himself to the goal of achieving equality among all Africans. সেন্টেন্সটা আমি আলাদা করে নিলাম। ওকে, এখানে আমরা প্রথমে একটু হাউ এভারটা নিয়ে কথা বলি, এটা নিয়ে অনেক কিছু বলার আছে। ওকে, হাউ এভার কথাটার মানে হচ্ছে কিন্তু, যাই হোক, যদিও, এবং এটার সিনোনিম হচ্ছে কিন্তু বাট। জাস্ট আ মোমেন্ট, এটা জাস্ট অভ্রটা অন আছে। ওকে, এটার যে সিনোনিমস সেটা হচ্ছে কি বাট, হাউ এভারের সিনোনিম হচ্ছে আপনার বাট। ওকে, আমরা হাউ এভার কথাটা তখন আনতে পারবো যখন আমরা একটা আইডিয়া, ফর এক্সাম্পল আমি একটু উদাহরণ দিয়ে বলি, আমি একটা জিনিসের ভালো সাইড নিয়ে কথা বলেই যাচ্ছি বলেই যাচ্ছি বলেই যাচ্ছি, এখন অল অফ আ সাডেন ওই ওই জিনিসটার আমার ব্যাড সাইডটা শো করতে হবে বা দেখাতে হবে বা বলতে হবে, তখন আমি এই হাউ এভার জিনিসটা বলতে পারি। ফর এক্সাম্পল আমরা বলি না, ইন্টারনেট ইজ গুড, ইন্টারনেট ইজ দিস অ্যান্ড দ্যাট ইজ ভেরি হেল্পফুল, তারপর আমি বলে ফেললাম হাউ এভার, হ্যাঁ, ইন্টারনেট হ্যাজ ব্যাড সাইড অলসো, এরকম সেন্টেন্স যদি আমি আনতে চাই বা অর্থ প্রকাশ করতে চাই, তখন আমি হাউ এভার কথাটা আনতে পারি। এবং আইএলটিএস এ আপনি হাউ এভার কথাটা আনতে পারবেন, লিখতে পারবেন, কারণ হাউ এভার সাউন্ডস এ বিট ফর্মাল, এবং আমাদের আইএলটিএস রাইটিং মানে কি আমাদের ফর্মাল রাইটিং। তো এই জিনিসটা আপনার মানে মনে রাখবেন। হাউ এভার, যেমন আমি আপনাকে বলি, আমরা যখন আইএলটিএস রাইটিং এ যাই, আমাদের আইএলটিএস রাইটিং এ ফার্স্টে আমরা আমাদের একটা মনোভাব দেখাই যে আমরা একটা নিজেদের যে কি বলে, নিজেদের যে আইডিয়াটা সেটার পক্ষে একটা কথা লিখি, কিন্তু আমাদেরকে আরেকটা অপর পক্ষ বা বিপরীত, ওইটার যে বিপরীত সাইডটা সেটা নিয়েও কি একটা প্যারাতে আমাদেরকে লিখতে হয়, তখন আমরা এই হাউ এভার কথাটা কি আনতে পারবো। আই হোপ দিস ইজ ক্লিয়ার টু ইউ। আরেকটা জিনিস মাথায় রাখবেন, হাউ এভারটা আমরা কোন আরেকটা ক্ষেত্রে ইউজ করি, কিছু কিছু সেন্টেন্স আছে যে সেন্টেন্সের শুরুতে আমাদের কিন্তু কথাটা ব্যবহার করতে হয়, কিন্তু বাটটা যদি আপনি আপনার সেন্টেন্সের ফার্স্টে ইউজ করেন, এটা কিন্তু খুব মানে খুব একটা ভালো দেখায় না। অনেক সময় আপনার যে এক্সামিনার থাকে নেগেটিভ মার্কিং করে, হ্যাঁ, জিনিসটা ভালো দেখায় না। তো ওই ক্ষেত্রে আপনি বাট ইউজ না করে সেন্টেন্সের শুরুতে হাউ এভার ইউজ করতে পারেন। ঠিক আছে, তো এটা হচ্ছে হাউ এভারটা একটা লাইফ সেভিয়ার। কারণ দেখেন হাউ এভারটা একটা ফর্মাল একটা ওয়ার্ড, আপনি আইএলটিএস রাইটিং এ একটা পক্ষ নিয়ে যখন কথা বলছেন এবং বিপরীত পক্ষ নিয়ে কথা বলার সময় এই হাউ এভার কি ওয়ার্ডটা ইউজ করতে পারলেন, এবং আপনার যদি সেন্টেন্সের প্রথমে কিন্তু ওয়ার্ডটা ব্যবহার করতে হয়, তখন আপনি এই হাউ এভার কথাটা কি আনতে পারবেন। তো হাউ এভার হচ্ছে আপনার লাইফ সেভিয়ার হিসেবে আমি বললাম। হ্যাঁ, ওকে, তো হাউ এভার নিয়ে গেল।
এবং হাউএভার আপনার কনজাংশনেরও কাজ করে, অ্যাডভার্বেরও কাজ করে, যে কারণে এটাকে বলা হয় কনজাংটিভ অ্যাডভার্ব। ওকে, এত ডিটেল মনে রেখে লাভ নেই, জাস্ট এটা ইউজটা মনে রাখেন। যেহেতু সেন্টেন্স মেকিং শিখছেন আইএলটিএস এর জন্য, এটার ডিফারেন্সিয়েশন গুলো মনে রাখবেন, এটা ইউজটা মনে রাখবেন, কোথায় কোথায় ব্যবহার করতে পারবেন, কোথায় ব্যবহার করতে পারবেন না, এগুলা যদি মাথায় রাখেন তাহলে আপনার আর কিছুই লাগবে না। ওই কোনটা কি এত ডিটেলস মনে রাখা লাগবে না, জাস্ট ট্রাই টু রিমেম্বার certain things which are important. That's it. তো he joined the African National Congress. সে জয়েন করেছিল কি আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস। এখানে জয়েন্ট হচ্ছে কি আমার ভার্ব, এবং এটা পাস্ট ফর্মে আছে, এবং সেন্টেন্সটা একটা সিম্পল পাস্ট টেন্স অ্যাজ উই ডিসকাসড আর্লিয়ার। ওকে, অ্যান্ড ডেডিকেটেড, নিজেকে ডেডিকেট বা উৎসর্গ করেছে কিসে, টু দ্য গোল অফ অ্যাচিভিং ইকুয়ালিটি অ্যামাং অল আফ্রিকানস। এখন আমি এখানে আপনার কয়টা জিনিস নিয়ে কথা বলবো। ডেডিকেটেড হিমসেলফ টু দ্য গোল, দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান। হ্যাঁ, এটারে ফার্স্ট একটু কথা বলে নিই। ওকে, এখানে আমার টুটাকে আমি একটু হাইলাইট করে দিচ্ছি। হ্যাঁ, প্রিপোজিশন নিয়ে অনেক কনফিউশন থাকে, যে কারণে আমি প্রিপোজিশনটাকে অনেক গুরুত্ব দিই। এখানে তাহলে আমার প্রিপোজিশন টুটা কেন গোলের আগে বসানো হয়েছে। টুটা আমরা নর্মালি কেন ইউজ করে থাকি, কখনো ডিরেকশনের জন্য, কখনো পারপাস বা লক্ষ্য বোঝানোর জন্য। তো গোলটা কি, গোলটা হচ্ছে এখানে তার পারপাস বা তার লক্ষ্য, যেটার জন্য সে নিজেকে কি ডেডিকেট করে দিয়েছে, যে কারণে কি টু প্রিপোজিশনটা গোলের আগে ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, পারপাসটা বোঝানোর জন্য। ঠিক আছে, নেক্সট হচ্ছে এখানে সেন্টেন্সটাকে আবার তারা ড্র্যাগ করেছে। দেখেন অ্যাডভান্স সেন্টেন্সটা তারা কিভাবে মেক করেছে, একটার সাথে একটা প্রিপোজিশন লাগিয়ে, হ্যাঁ অনেক কিছু নেসেসারি কি বলে কনজাংশন লাগিয়ে তারা সেন্টেন্সটাকে কি সিম্পল সেন্টেন্স থেকে বড় করে অ্যাডভান্স সেন্টেন্সে কি মেক করে ফেলেছে। ওকে, নেক্সট হচ্ছে অফ অ্যাচিভিং ইকুয়ালিটি। এখানে আমি এটাও একটু নিই, তাহলে আপনাদের বুঝতে ইজি হবে এন্ড আমার বোঝাতেও। ওকে, এবার সেন্টেন্সটাকে তারা আরেকটু কিভাবে বড় করলো, ফার্স্টে বললো ডেডিকেটেড হিমসেলফ টু দ্য গোল অফ অ্যাচিভিং ইকুয়ালিটি। টুটা আমরা ইউজ করি হচ্ছে পারপাসের ক্ষেত্রে, আর অফটা আমরা কিসের জন্য ব্যবহার করে থাকি, কানেকশন বা রিলেশন তৈরি করার ক্ষেত্রে। ঠিক আছে, কানেকশন বা রিলেশন তৈরি করার ক্ষেত্রে আমরা অফটা ব্যবহার করে থাকি। তার মানে এখানে আমার গোলের রিলেশনটা কার সাথে আছে, অ্যাচিভিং ইকুয়ালিটি, যে সমতা অর্জন করার সাথে, সমতা অর্জন করাই কি এখানে তার গোল বা লক্ষ্য, যে কারণে তারা অফ নামক প্রিপোজিশনটা এনে গোল আর অ্যাচিভিং ইকুয়ালিটির মধ্যে একটা সম্পর্ক কি তৈরি করে ফেলেছে। ক্লিয়ার? আবারও বলছি, ডেডিকেটেড হিমসেলফ টু দ্য গোল অফ অ্যাচিভিং ইকুয়ালিটি। হ্যাঁ, আমরা টুটা জানি, টুটা আমরা ডিরেকশনের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, পারপাসের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এখানে গোলটা হচ্ছে আমার পারপাস, পারপাস মানে কি লক্ষ্য, যে কারণে যেহেতু আমি আমার মানে যেহেতু সে তার লক্ষ্যে পৌঁছাতে চায়, মানে হি ডেডিকেটেড হিমসেলফ টু দ্য গোল, সে যেহেতু তাকে ডেডিকেট করে ফেলেছে লক্ষ্যে পৌঁছানোর জন্য, যে কারণে গোলের আগে প্রিপোজিশন টুটা ব্যবহার করা হয়েছে, হিমসেলফ টু দ্য গোল। তারপর অফ অ্যাচিভিং ইকুয়ালিটি, এখানে তার যে লক্ষ্যটা সেটা কি ছিল, সমতা অর্জন করা। তো এটা আমি যখন ইংলিশে লিখতে যাব, তখন আমি প্রিপোজিশন অফটা আনার মাধ্যমে এই গোল আর এই অ্যাচিভিং ইকুয়ালিটির মধ্যে আমি একটা রিলেশন ক্রিয়েট করতে পারছি। ক্লিয়ার? ওকে, যান, নাও উই আর মুভিং টু দ্য নেক্সট ওয়ান। Instead of living comfortably and in luxury as a successful lawyer, he did the opposite. কথাটার অর্থ হচ্ছে যে আম, যেহেতু তিনি সাকসেসফুল লয়ার ছিলেন, তা সত্ত্বেও আরামে থাকার পরিবর্তে কিংবা এবং বিলাসে থাকার পরিবর্তে তিনি তার অপোজিটটা বা বিপরীতটা করেছেন। তো এখানে দেখেন দুই রকমের প্রিপোজিশন আসছে, একটাতে আসছে হচ্ছে অফ লিভিং কমফোর্টেবলি, আর একটা বলেছে ইন লাক্সারি। হ্যাঁ, কেন এই দুটো প্রিপোজিশন দুই রকম ব্যবহার হলো সেটা নিয়ে আমি একটু বলি। ফার্স্ট আমরা অফ লিভিং কমফোর্টেবলি নিয়ে ডিসকাস করব। ওকে, দেখেন অফ লিভিং কমফোর্টেবলি, দেখেন অফটা
আমরা প্রিভিয়াসলি অলরেডি বলে ফেলেছি অফটা কেন ব্যবহার করি, যখন আমরা কোনো কানেকশন বিল্ড আপ করতে চাই অন দ্যাট কেস আমরা অফ প্রিপোজিশনটা নিয়ে আসি। এখানে কিসের সাথে কানেকশনটা আমি বিল্ড আপ করছি, যে আরামে জীবনযাপন করার পরিবর্তে, এই জন্য আমি কি বলছি, ইনস্টেড অফ লিভিং কমফর্টেবলি। ওকে, তো এখানে আমার একটা কানেকশন বিল্ড আপ করার ট্রাই করেছি, এই জন্য আমি অফ অফ প্রিপোজিশনটা নিয়ে এসেছি। সেকেন্ড যে জিনিসটা হচ্ছে, যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা কি জানেন, সেটা হচ্ছে অফ লিভিং কেন লেখা হয়েছে। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে একটা রুল, এটা অনেকে ভুল করে থাকেন, এটা সবসময় মনে রাখবেন। এক্সেপ্ট টু মানে হচ্ছে টু বাদে, টু তো আমাদের একটা প্রিপোজিশন, উই অল নো দ্যাট। টু বাদে যা কিছু আছে, এক্সেপ্ট টু এনি প্রিপোজিশন বা অল সর্ট অফ প্রিপোজিশন লিখলাম, ঠিক আছে, যদি থাকে। আবারও বলছি, টু বাদে যে কোনো প্রিপোজিশনের ক্ষেত্রে এই রুলটা অ্যাপ্লিকেবল। সেটা কি রুলটা হচ্ছে, নিচে লিখি, যদি আমার প্রিপোজিশন থাকে এবং তারপর যদি আমার ভার্ব থাকে, তাহলে সেই ভার্বের সাথে আপনার আইএনজি যুক্ত হবে, যেটা এখানে হয়েছে। অফ হচ্ছে আমার প্রিপোজিশন এবং লিভটা হচ্ছে আমার ভার্ব, এবং যেহেতু প্রিপোজিশনটা আগে আছে এই জন্য আমি দিলাম কি অফ লিভিং। তারপর আমরা বলি না যে হি ইজ গুড অ্যাট সিঙ্গিং, এখানে দেখেন অ্যাটটা হচ্ছে আমার প্রিপোজিশন, রাইট? অ্যাটটা হচ্ছে আমার প্রিপোজিশন, সিংটা হচ্ছে আমার কি ভার্ব, রাইট? সিংটা হচ্ছে আমার ভার্ব। যেহেতু আমার রুল অনুযায়ী বলা হয়েছে টু বাদে যে কোনো প্রিপোজিশনের ক্ষেত্রে, প্রিপোজিশনের পর যদি ভার্ব থাকে তাহলে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে আমি কি দিলাম, হি ইজ গুড অ্যাট সিঙ্গিং। ঠিক আছে, আই হোপ দিস ইজ ক্লিয়ার টু ইউ। ওকে, তো এটা গেল হচ্ছে ফার্স্ট ওয়ান। এখন আমরা হচ্ছে সেকেন্ড ওয়ান দেখছি, যেটা ছিল ইন লাক্সারি। হ্যাঁ, এটা আমি কপি করে পেস্ট করে ফেলি। কেন ইন লাক্সারি প্রিপোজিশনটা ইউজ হলো, ইনটা কেন প্রিপোজিশন হিসেবে ইউজ হলো? হ্যাঁ, তো দেখেন, লাক্সারিটা হচ্ছে আপনার একটা স্টেটও বুঝায়। স্টেটের থেকে আমি বললাম হচ্ছে কন্ডিশন, ইজি ওয়েতে মনে রাখার জন্য, কন্ডিশন অর সিচুয়েশন। হ্যাঁ, লাক্সারি টা হচ্ছে একটা কন্ডিশন বা সিচুয়েশন। তো এরকম যখন কন্ডিশন বা সিচুয়েশন বুঝাবে, তখন আপনি সবসময় ইন প্রিপোজিশনটা আনবেন। যেমন আমরা বলি না ইন পিস, পিসের আগে কিন্তু কি আমরা ইনটা ইউজ করে থাকি। ইনটা মানে পিসটা হচ্ছে একটা সিচুয়েশন, কি শান্তিপূর্ণ একটা সিচুয়েশন। তো এই যে এরকম সিচুয়েশন কন্ডিশন বোঝানোর আগে আমরা প্রিপোজিশন ইনটা ব্যবহার করতে পারবো। ঠিক আছে, ওকে, আই গেস এটা ক্লিয়ার। ওকে, হি ডিড দ্য অপোজিট। দেখেন ইনস্টেডটা কিন্তু কাইন্ড অফ আপনার কনজাংশনে কাজ করছে। দেখেন দুইটা সেন্টেন্সকে সে জোড়া লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, এবং ইনস্টেড এমন একটা কনজাংশন যেটা অপোজিট টাইপের সেন্টেন্স দুটোকে কানেক্ট করতে ব্যবহার করা হয়। যেমন কি আরামে জীবনযাপন করার পরিবর্তে সে কি করেছে, অপোজিটটা করেছে। এরকম, এবং যখন এরকম ইনস্টেড ওয়ার্ডটা চলে আসবে, সেন্টেন্সটা দুই ভাগে বিভক্ত করার জন্য এই যে দেখেন কমাটা ইউজ হয়েছে। আপনার আইএলটিএস রাইটিং এর জন্য আমি সবসময় বলি পাংচুয়েশনটা খুবই ইম্পর্টেন্ট। এই জন্য যখন আপনারা নিউজ পেপার পড়বেন বা কোন আর্টিকেল পড়বেন, সবসময় দেখবেন কোথায় মানে দাড়ি কমা না, মানে কমা, ফুল স্টপ, হ্যাঁ, তারপর হচ্ছে এক্সক্লেমেটরি মার্ক বা কোয়েশ্চেন মার্ক কোথায় ইউজ হচ্ছে, এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, Mandela was sentenced to life in jail by the reactionary South African government in 1962. দেখেন এই সেন্টেন্সটা আমার নর্মাল সেন্টেন্স থেকে একটু ব্যতিক্রম, কারণ এটা স্ট্রাকচার দেখে আমরা যেটা বুঝতে পারছি যে সেন্টেন্সের স্ট্রাকচারটা কোয়াইট ডিফারেন্ট। এটা আমি বলছি কারণ একটা নতুন জিনিস আপনাদেরকে এখানে শিখাবো, যেটা নিয়ে আমাদের অনেক রকমের ফ্যাসিনেশন কাজ করে। হ্যাঁ, সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর হচ্ছে প্যাসিভ ভয়েস। ওকে, এবার আসি। দেখেন এইখানে আমার যে সেন্টেন্সটা, এটা আমার নর্মাল সেন্টেন্সের থেকে স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট, কারণ আমার এই যে সেন্টেন্সটা প্যাসিভ ভয়েসে আছে। সেন্টেন্সটা আমার কিসে আছে, প্যাসিভ ভয়েসে আছে।
কিভাবে বুঝলাম যে এটা প্যাসিভ ভয়েসে আছে? এটারও একটা স্ট্রাকচার আছে যেটা মনে রাখলেই আপনারা ইজিলি ডিফারেন্সিয়েট করতে পারবেন। নর্মালি আপনার যে প্যাসিভ ভয়েসের যে স্ট্রাকচারটা হয়, প্যাসিভ ভয়েস স্ট্রাকচার, প্যাসিভ ভয়েস স্ট্রাকচার, রাইট? আপনার সাবজেক্ট থাকবে প্লাস আপনার যে কোনো রকমের অক্সিলিয়ারি ভার্বের যে ইউজটা অর হেল্পিং ভার্বের যে ইউজটা, এটা ডিপেন্ড করে আপনার টেন্সের উপর। এটা আমি একটু পরে বলছি, বাট আমরা জেনে রাখি অক্সিলিয়ারি ভার্ব অর হেল্পিং ভার্ব কোনগুলা হয়ে থাকে। অ্যাম, ইজ, আর, ওয়াজ অর ওয়ের, এগুলো হচ্ছে আমার এক্সাম্পল। এখন আমার প্রেজেন্ট টেন্সে কোনটা ইউজ হবে, পাস্ট টেন্সে কোনটা ইউজ হবে, এটা আমি একটু পরে বলছি। আগে আমরা এটা স্ট্রাকচারটা বুঝে নিই। তারপর যদি আপনার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অবস্থায় থাকে, যদি ভার্ব ইজ ইন পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলেই হচ্ছে কি আমার এটা প্যাসিভ ভয়েস স্ট্রাকচার। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এইখান থেকে, রাইট? দেখেন প্যাসিভ ভয়েস স্ট্রাকচারটা কি, সাবজেক্ট আসলো নর্মালি, দেন হচ্ছে আসলে এখানে সাবজেক্টটাই আসলে চেঞ্জ হয়, মেইন যে কারবার এটা সাবজেক্টটা চেঞ্জ হয়নি, বাট we won't make it complicated. We will be just learning the structure which is actually needed for us. ঠিক আছে? তো সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব অর হেল্পিং ভার্ব আসলো, দেন ভার্বটা যদি পাস্ট পার্টিসিপল অবস্থায় থাকে, যেটা দেখেন এখানে, দেখেন এটা হচ্ছে আপনার অক্সিলারি ভার্ব, গট ইট? এই যে আপনার যে ভার্বটা আছে এটা পাস্ট পার্টিসিপল ফর্মে আছে। আমাদের নর্মালি ভার্বের তিনটা ফর্ম থাকে, ভার্ব হ্যাজ থ্রি ফর্মস, মানে ভার্বের তিনটা অবস্থা থাকে। যদি বাংলায় বলি ভার্বের তিনটা অবস্থা থাকে, কি কি অবস্থা? প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল, এই তিন অবস্থা ডিপেন্ড করে আমার নিডের উপর যে আমি কোন অবস্থাটা চুজ করব। ওকে, তো এটা গেল হচ্ছে আমার প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটা। অনেকে কি করে বাই দিয়ে এই জিনিসটা মনে রাখে, বাট এইটা আসলে সবসময় বাই দিয়ে আপনি মনে রাখতে পারবেন না। অনেকে ভাবে যে প্যাসিভ ভয়েস মানে বাই আসলেই এটা প্যাসিভ ভয়েস হয়ে গেল, না। অনেক ক্ষেত্রে প্যাসিভ ভয়েস আপনার বাই ইউজ হয় না, বাই ছাড়াও এটা প্যাসিভ ভয়েস সেন্টেন্স হয়ে যায়। হ্যাঁ, বাট ইউ হ্যাভ টু আইডেন্টিফাই ইট বাই নোয়িং দ্য স্ট্রাকচার। এখন যদি আমার এই সেন্টেন্সটা অ্যাক্টিভ ভয়েস আমি যদি লিখতাম, তাহলে এই সেন্টেন্সটা কিভাবে হতো দেখেন। অ্যাক্টিভ ভয়েসটা আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে আপনারা ডিফারেন্সিয়েশন বুঝতে পারবেন। আপনি যদি ডিফারেন্সিয়েশনটা বুঝতে পারেন, তাহলে ইজিলি ইউ ক্যান মেক এনি স্ট্রাকচার, হ্যাঁ, এনি সেন্টেন্স ইন এনি ফর্ম বেসড অন ইয়োর রিকোয়ারমেন্টস অ্যান্ড নিডস। ওকে, তো অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েসে আপনার ওই যে আমি বললাম না সাবজেক্টের খেলা, হ্যাঁ, সাবজেক্টের খেলা কেন বলেছি এটা এখন দেখবেন। কারণ আমার এখানে মেইন সাবজেক্টটা ছিল হচ্ছে এইটা, দ্য রিঅ্যাকশনারি সাউথ আফ্রিকান গভর্নমেন্ট, এটা ছিল আমার অ্যাকচুয়াল সাবজেক্ট। ঠিক আছে, আমি আনলাম, আনার পর লিখলাম সেন্টেন্সড, সেন্টেন্সড ম্যান্ডেলা to life in jail in 1962. ওকে, দেখেন দ্য রিঅ্যাকশনারি সাউথ আফ্রিকান গভর্নমেন্ট হচ্ছে আমার অ্যাকচুয়াল সাবজেক্ট, ম্যান্ডেলা ওয়াজ নট মাই অ্যাকচুয়াল সাবজেক্ট। কিন্তু আমরা প্যাসিভ ভয়েসটা তখন ইউজ করতে চাই যখন আমরা ধরেন এখানে আমি এই সাবজেক্টটাকে বেশি গুরুত্ব দিতে চাচ্ছি না, আমি বরঞ্চ এই যে ম্যান্ডেলা, এইটাকে আমি, এই ওয়ার্ডটাকে আমি সাবজেক্ট হিসেবে বানাতে চাচ্ছি, তখন আমরা প্যাসিভ ভয়েসটা ইউজ করে থাকি। হ্যাঁ, এবং আমি প্যাসিভ ভয়েসের এখানে ওনারা কিভাবে কিভাবে বসিয়েছে সেটা আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি, তাহলে কি হবে আপনাদের জিনিসটা বুঝতে ইজি হবে। দেখেন আমি এখানে দ্য রিঅ্যাকশনারি সাউথ আফ্রিকান গভর্নমেন্টকে সাবজেক্ট হিসেবে গুরুত্ব দিতে চাচ্ছি না, আমি ম্যান্ডেলাকে দিতে যাচ্ছি। তো আমি ম্যান্ডেলাকে আনলাম, আনার পর আমি কি করলাম, আনার পর ম্যান্ডেলা মানে কি একজন মানুষকে বুঝাচ্ছে, ওয়ান পার্সন হচ্ছে সিঙ্গুলার, সিঙ্গুলার মানে কি একজনকে বুঝায়। তাহলে যেহেতু সিঙ্গুলারকে বুঝাচ্ছে এবং যদি অক্সিলারি ভার্ব আমাকে আনতে হয়, তাহলে আমি কোনটা ইউজ করব, ওয়াজ ইউজ করব নাকি ওয়্যার ইউজ করব? অবভিয়াসলি ওয়াজ ইউজ করব, কারণ ওয়্যার এর যে ইউজটা আমি একটু লিখে নিই নিচে, ওয়্যার ওয়াজ হচ্ছে আপনার ইন কেস অফ সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে ইউজ হয়,
আর ওয়েটা হচ্ছে আপনার ইউ অর প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে ইউজ হয়। ক্লিয়ার? তো ম্যান্ডেলা সিঙ্গুলার, সো আমি ওয়াজ আনলাম, ওয়াজের সাথে আমি ভার্বটার পাস্ট পার্টিসিপল ফর্মটা বসালাম। ভার্বস পাস্ট পার্টিসিপল ফর্ম, সেটা কি ছিল? সেটা ছিল হচ্ছে আপনার সেন্টেন্সড। সেন্টেন্সড, তারপর হচ্ছে সেন্টেন্সড এর পর আমি দিতে পারি না যে সেন্টেন্স টু লাইফ ইন জেল। এখন আমার তো এটাও আনতে হবে, রাইট? দ্য রিঅ্যাকশনারি সাউথ আফ্রিকান গভর্নমেন্ট। হ্যাঁ, কারণ এই যে সেন্টেন্সটা তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে, কারা দিয়েছে? দ্য রিঅ্যাকশনারি সাউথ আফ্রিকান গভর্নমেন্ট। এটা আনার জন্য, এটা কার মাধ্যমে ঘটেছে এটা বোঝানোর জন্য আমি বাই আনতে পারি না প্রিপোজিশনটা। কারণ বাই মানে কি বুঝে? যার দ্বারা হয়েছে সেটা বুঝাতে আমরা বাইটা ইউজ করি অ্যাজ আ প্রিপোজিশন। দেন আমি দ্য রিঅ্যাকশনারি সাউথ আফ্রিকান গভর্নমেন্টটা দিয়ে দিলাম, অ্যান্ড দ্যাটস হাউ মাই প্যাসিভ ভয়েস সেন্টেন্স হ্যাজ বিন মেড। আরেকটা জিনিস আপনাদেরকে খেয়াল রাখতে হবে, যখনই শাল আসবে, হ্যাঁ, যে কোনো শাল হোক, তার আগে আপনি প্রিপোজিশন ইনটা ব্যবহার করতে পারবেন চোখ বন্ধ করে, ঠিক আছে? তো এটা মনে রাখতে পারবেন ইজিলি। এই জন্যই আমি এক্সাম্পল দিয়ে দিয়ে আপনাদেরকে সেন্টেন্স মেকিংটা শিখাচ্ছি, কারণ যত আপনারা অ্যাপ্লিকেশন দেখবেন যে কিভাবে অ্যাপ্লাই হচ্ছে গ্রামাটিক্যাল বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশনস, তত আপনার বুঝতে ইজি হবে। ওকে, Mandela was finally released from jail on February 11, 1990 after 27 years and 9 months of imprisonment as a result of other African National Congress leaders' ongoing fight for freedom. দেখেন সেন্টেন্সটা আমার প্যাসিভ ভয়েসে আছে, এতটুকু দেখলে আমি বুঝতে পারছি যে আমার সেন্টেন্সটা প্যাসিভ ভয়েসে। কিভাবে? ম্যান্ডেলা সাবজেক্ট হয়েছে, বাট এখানে ইম্পর্টেন্ট যে পয়েন্টটা আমি আরেকবার একটু হাইলাইটটা সরাই। ওকে, দেখেন ওয়াজ অক্সিলারি ভার্ব আসছে এবং আমার ভার্বের কোন ফর্মটা ইউজ হয়েছে? পাস্ট পার্টিসিপল ফর্মটা ইউজ হয়েছে। দ্যাটস হাউ আই আন্ডারস্টুড দ্যাট দ্য সেন্টেন্স ইজ ইন প্যাসিভ ভয়েস। ঠিক আছে? ওকে, এখানে দেখেন ম্যান্ডেলা ফাইনালি রিলিজ পেল কোথা থেকে? ফ্রম জেল। প্রিপোজিশন ফ্রমটা আপনি তখন ইউজ করতে পারবেন যখন আপনি কোনো কিছু থেকে এটা পেয়েছেন বা ছাড়া পেয়েছেন, যেমন এখানে জেল থেকে ছাড়া পেয়েছে। তো এই যে থেকে কথাটা, এটা এখানে ফ্রম দিয়ে বোঝানো হচ্ছে, ফ্রম একটা প্রিপোজিশন। এখানে আরেকটা জিনিস দেখবেন, প্রিপোজিশনের ইউজটা আমি একটু দেখাই, খুবই ইম্পর্টেন্ট, কারণ সেন্টেন্স মেকিং এ এই জিনিসগুলো খুবই ভুল হয়। দেখেন এখানে আমার অন February 11, 1990 দেওয়া, যদি আমি আরো ভেঙে লিখতে চাই ইন 1990। দেখেন সবসময় মনে রাখবেন, যখন আপনার মাস হবে, হ্যাঁ মাস, মাসের ক্ষেত্রে আপনি প্রিপোজিশন অনটা ব্যবহার করতে পারবেন, আর যখন সাল হবে তখন প্রিপোজিশন ইনটা ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, আমি আরেকবার লিখে দিই। যদি মান্থ হয়, মান্থ মান্থ ইউজ করার মাধ্যমে জিনিসটাকে আরো সময়টাকে বা টাইম পিরিয়ডটাকে আরো আরো স্পেসিফাই করা হচ্ছে, যে কারণে আমরা প্রিপোজিশন অনটা ব্যবহার করি। হ্যাঁ, মান্থের ক্ষেত্রেও ব্যবহার করি, ডেজ এর ক্ষেত্রেও ব্যবহার করি। আমি আপনাদেরকে এক্সাম্পল দেখাচ্ছি। মান্থ অ্যান্ড ডেজ, আমরা যেমন লিখি না অন সানডে, অন মানডে, এটা হচ্ছে আমার ডে, ডে এর আগে আমরা অন ইউজ করি। তেমনি মান্থের ক্ষেত্রে অন জানুয়ারি, হ্যাঁ, অর অন ফেব্রুয়ারি। আর যখন সাল থাকবে তখন আমরা কি ব্যবহার করতে পারবো? ইন 1990, তারপর হচ্ছে ইন 1985, ইন 1998, হ্যাঁ ইউজ করলাম। ওকে, নেক্সট হচ্ছে কি বলেছে যে এটা তোমাদের ডান, এগুলো পড়া। মান্থ অফ ইমপ্রিজনমেন্ট অ্যাজ আ রেজাল্ট কেন হয়েছে? দেখেন অ্যাজ আ রেজাল্টটা কি সেন্টেন্সটাকে কানেক্ট করতে হেল্প করছে। হ্যাঁ, এখানে কিন্তু দুইটা ভিন্ন ভিন্ন সেন্টেন্স, বাট এই দুটা সেন্টেন্সকে কানেক্ট করছে কি? অ্যাজ আ রেজাল্ট অফ আদার আফ্রিকান ন্যাশনাল। কারণ কোনটার মানে ম্যান্ডেলাকে যে রিলিজ করা হয়েছে জেল থেকে, কোন কারণে, কিসের ফলে? অ্যাজ আ রেজাল্ট অফ যে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস লিডার্সরা যে ফাইট করেছে তার মুক্তির জন্য, সেই জন্য তাকে কি রিলিজ করেছে। তো এই অ্যাজ আ রেজাল্ট দুটো সেন্টেন্সকে কানেক্ট করতে কি হেল্প করছে।
Last sentence of this paragraph: Nelson Mandela became the first black African to hold the office of President of the Republic of South Africa when the African National Congress won the general election on the basis of the universal adult franchise that had been implemented by administration of President TFDH ক্লার্কে। দেখেন এই সেন্টেন্সটা অনেক অ্যাডভান্স লেভেলের একটা সেন্টেন্স, একটার সাথে আরেকটা কানেক্ট করে সেন্টেন্সটাকে, যে সেন্টেন্সটা লাইক ভেঙে ভেঙে আপনি মেক করতেন সেটাকে তারা একসাথে জোড়া লাগিয়েছে। কিভাবে কিভাবে জোড়া লাগিয়েছে সেটা আমি আপনাদেরকে একটু দেখাই, তাহলে আপনারা যখন অন্যান্য সেন্টেন্স মেকিং করবেন, দেখেন যত পড়বেন বা যত জানবেন তত ইজি হয়ে যাবে। এখানে জাস্ট আমি আপনাদেরকে শর্টকাট দেখাচ্ছি। সেন্টেন্সটা দেখে অনেক মনে হচ্ছে যে খুবই হার্ড একটা সেন্টেন্স, বাট ইটস অ্যাকচুয়ালি নট। এখানে জাস্ট ওনারা কয়েকটা ওয়ার্ড ইউজ করেছে, কয়েকটা টেকনিক ইউজ করেছে। দেখেন এখানে ওয়েন দিয়ে একবার এটাকে কানেক্ট করলো। দেখেন আমরা ভেঙে ভেঙে বুঝি। নেলসন ম্যান্ডেলা বিকেম দ্য ফার্স্ট ব্ল্যাক আফ্রিকান টু হোল্ড। টু হোল্ড মানে কি, যে হোল্ড করতে পেরেছিল বা ধরতে পেরেছিল কি, দ্য অফিস অফ প্রেসিডেন্ট অফ দ্য রিপাবলিক অফ সাউথ আফ্রিকা। অফটা দেখছেন, অফের ইউজটা কত, অফের ইউজ, অফের ইউজ, এই যে প্রিপোজিশন অফের ইউজ একবার না অনেকবার, কারণ একটার সাথে আরেকটা কানেকশন মেক করার জন্য বা একটা নাউনের সাথে আরেকটা কানেকশন মেক করার জন্য কি অফটা ব্যবহার করছে। ওকে, কখন করেছে, ওয়েনটা দিয়ে ওনারা এখানে কানেক্ট করলো। ওয়েন দ্য আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস ওন দ্য জেনারেল ইলেকশন। এটা হয়ে গেল আমার সেন্টেন্সের এক ধাপ। দেখেন এটা একটা সেন্টেন্স, এটা একটা সেন্টেন্স। তারপরে এটাকে আবার একটু বড় করলো কিভাবে, অন দ্য বেসিস অফ দ্য ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ। দেখেন এই অন দ্য বেসিস অফ, এটা সবসময় এইভাবেই আপনি অ্যাজ আ ফ্রেজ হিসেবে ইউজ করতে পারবেন। অন দ্য বেসিস অফ, যদি আপনি বুঝাতে চান, বাংলায় বলি, যদি আপনি কোনো কিছু বুঝাতে চান যে এটার উপর ভিত্তি করে, হ্যাঁ, বা এর ভিত্তিতে, তখন আপনি ইংলিশে এটা বলতে পারেন অন দ্য বেসিস অফ। অন দ্য বেসিস অফ দ্য ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ। তারপর আবার কি করলো, দ্যাট হ্যাড বিন, হ্যাঁ দ্যাটটা নিয়ে আসলো অ্যাজ এ কনজাংশন। দ্যাট হ্যাড বিন, যেটা ইমপ্লিমেন্ট করা হয়েছিল, দ্যাট হ্যাড বিন ইমপ্লিমেন্টেড বাই কার দ্বারা, অ্যাডমিনিস্ট্রেশন অফ প্রেসিডেন্ট TFDH ক্লার্কে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। হ্যাঁ, অ্যান্ড আমি খুব চেষ্টা করেছি, একদম আমার বেস্ট দিয়েছি আপনাদেরকে বোঝানোর জন্য। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি ইনফরমেটিভ মনে হয়, ইউজফুল মনে হয়, আপনি আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই ফিডব্যাক জানাবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব দিবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস, অ্যান্ড আই উড লাইক টু থ্যাংক ইচ ওয়ান অফ ইউ অ্যাগেন ফর অ্যাপ্রিসিয়েটিং মি অ্যান্ড গিভিং মি ফিডব্যাকস। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ আ গ্রেট ডে।